উমা দনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী। উমা দনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী। পরমেশ্বরী জগদম্বিকা, পরমেশ্বরী জগদম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণদাত্রী। উমা দনুজ দলনী মহাশক্তি। সর্বদেব দেবী তেজময়ী, অশিব অকল্যাণ অসুর জয়ী। সর্বদেব দেবী তেজময়ী, অশিব অকল্যাণ অসুর জয়ী। দশভুজা তুমি মা জিত জনতারিণী, দশভুজা তুমি মা জিত জনতারিণী। জননী জগত ধাত্রী, জগত ধাত্রী নমো অনন্ত কল্যাণদাত্রী। উমা দনুজ দলনী মহাশক্তি। দীনতা বীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন করো মা মোহ দানবে। রূপ দাও, জয় দাও, যশ দাও, মানু দাও, দেবতা করো ভীত মানবে। শক্তি বিভব দাও, দাও মালো, দুঃখ দারিদ্র অপগত হোক। জীবে জীবে হিংসায় সংশয়, জীবে জীবে হিংসার এই সংশয় দূর হোক মাগো, দূর হোক। ও হাতে দুর্যোগ রাত্রি নমো অনন্ত কল্যাণদাত্রী। উমা দনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণদাত্রী। কল্যাণদাত্রী, কল্যাণদাত্রী, কল্যাণদাত্রী মা। ৩৩ শ্লোক দিয়ে গাঁথা একাত্মতা স্তোত্র হল অখণ্ড ভারতের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, পৌরাণিক ও ঐতিহাসিক পরিচয়। অনেককাল ধরে এই একাত্মতা স্তোত্র প্রজ্ঞাপ্রবাহের সদস্যদের কাছে অতীত ভারতের গৌরবময় স্মৃতি প্রতিভা করেন। প্রজ্ঞাপ্রবাহের বাংলা শাখা লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের উদ্যোগে আজ একাত্মতা স্তোত্রের 10 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা হবে। এই শ্লোকটি প্রকাশিত ভারতীয় সংস্কৃতির জীবনচর্চার অন্যতম একটি দিক, সেটি হলো নারী শক্তি। ভারতের নারী শক্তির গুরুত্ব ও ভারতীয় ঐতিহ্যে নারীর ভাবমূর্তি প্রকাশ করার জন্য 10 জন নারীর কথা এই শ্লোকটিতে বলা হয়েছে। 10 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করবেন অধ্যাপিকা মনঞ্জলি বন্দ্যোপাধ্যায়। তিনি লোকপ্রজ্ঞা মাতৃশক্তি। আর বক্তব্য দীর্ঘায়িত না করে
আমরা চলে যাব দিদির কাছে, অধ্যাপিকা ডক্টর মনঞ্জলি বন্দ্যোপাধ্যায়। শ্রোত্রী এবং দর্শক মণ্ডলীকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজ আমার আলোচ্য ৭১ স্তোত্রমের 10 নম্বর শ্লোকটি হল অরুন্ধত্ত নো সুয়াচ সাবিত্রী জানকী সতী দ্রৌপদী কন্নগী গার্গী মীরা দুর্গাবতী তথা। এই শ্লোকটিতে 10 জন নারী শক্তি তথা মাতৃশক্তির উল্লেখ আমরা পাচ্ছি। এরা হলেন অরুন্ধতী, অনুসুয়া, সাবিত্রী, জানকী, সতী, দ্রৌপদী, কন্নগী, গার্গী, মীরা এবং দুর্গাবতী। এখন আমরা প্রথমে এই আলোচনায় যাই যে ভারতীয় নারী শক্তির কটি রূপ। ভারতীয় ঐতিহ্য অনুসারে আমরা নারীকে 3 ভাবে পাই: কন্যা, জায়া ও মাতা। কন্যা স্তরটি একটি সুপ্তি স্তর। এই সময় আপন ঐতিহ্যে নারী শিক্ষিত হয় তার পিতামাতার গৃহে। পরবর্তীকালে একজন সম্পূর্ণ নারী হয়ে ওঠার যাবতীয় শিক্ষা সে তার পারিবারিক জীবনে গ্রহণ করে। ধীরে ধীরে স্বগৃহে শিক্ষিত হয়ে সে স্বামীর ঘরে যায়। সেখানে পুরুষ নারীর যৌথ জীবন শুরু হয়। একে অপরের সহযোগিতায় গড়ে ওঠে একটি সুষ্ঠু পারিবারিক জীবন। পুরুষ যেমন তার সর্বশক্তি দিয়ে নারীকে রক্ষা করেন, তেমনি নারীও তার পাতিব্রত্য, কঠোর সাধনা, তার ব্যক্তিত্ব দিয়ে পুরুষকে রক্ষা করেন, প্রভাবিত করেন। পুরুষের জীবন সঙ্গী শুধু নয়, তার কর্মসঙ্গী, তার ধর্মসঙ্গী হন। এইরকমই নারী পুরুষের একটা ভারসাম্যের মধ্য দিয়ে গড়ে ওঠে ভারতীয় পারিবারিক জীবন। আমরা জানি যে ভারতের ঐতিহ্য পরিবার কেন্দ্রিক। পরিবার থেকেই অনেকগুলি পরিবার মিলিয়ে তৈরি হয় একটি সমাজ। ভারতীয় সমাজে একক হলো পরিবার, আর এই পরিবারে নারীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যখন পুরুষ ও নারী তাদের যৌথ জীবন শুরু করে, তখন নারীর জায়া রূপটি প্রকাশিত হয়। অনেক সময় কোনো নারী বিদুষী অবস্থায় কোনো পুরুষকে গ্রহণ না করে তার শিক্ষা, তার প্রজ্ঞা ইত্যাদির মাধ্যমে জীবন ধারণ করতে চান। ভারতীয় ঐতিহ্যে এমন দৃষ্টান্ত পাওয়া যায়। এরপরে আসে নারীর মাতৃরূপ। পরিবারের মঙ্গলময় আকাঙ্ক্ষা থেকে আসে সন্তান। সন্তানের প্রতি নারীর যে কর্তব্য, নারীর যে ত্যাগ, তার ব্যক্তিত্বের যে প্রভাব সন্তানের উপর ফেলা, সেখান থেকে তার মাতৃরূপটি প্রকাশিত হয়। আজ যে 10 জন মাতৃশক্তিকে নিয়ে আমরা আলোচনা করব, সেই 10 জনের মধ্যে প্রথম 7 জন অর্থাৎ অরুন্ধতী দেবী, অনুসুয়া, সাবিত্রী, জানকী, সতী, দ্রৌপদী এবং কন্নগী, এরা হলেন পৌরাণিক চরিত্র। প্রসঙ্গক্রমে এটি জানা দরকার যে পুরাণ শব্দটি কিভাবে এসছে। পুরাণ শব্দটি এসছে পুরানো শব্দ থেকে, পুরাতন, যা অতি পুরাতন, যা এতটাই প্রাচীন যে যার অবস্থানের বাহ্যিক যে প্রমাণ, চর্মচক্ষুগত যে প্রমাণ, তা মুছে গেছে কালস্রোতে। এমন বিষয়কে আমরা পুরাণ বা পৌরাণিক বিষয় বলি। পৌরাণিক কতগুলি কাহিনী, কিংবদন্তি, লোকশ্রুতির মধ্যে দিয়ে পৌরাণিক চরিত্রগুলি বেঁচে থাকে। এখন অনেকে বলেন পুরাণ হলো ইতিহাসের চেয়েও প্রাচীন, যা তাই পুরাণ।
কিন্তু এইটুকু আমরা বলতে পারি, এই বিতর্কে আমরা আজকে যাব না, এটি আমাদের বিষয়বস্তু নয়, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে পৌরাণিক চরিত্রের বৈশিষ্ট্য হলো কোনো এক বিশেষ ঔজ্জ্বল্য দিয়ে এই চরিত্রগুলি কালের সীমা অতিক্রম করে মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। এবং এই যে বিশেষ চারিত্রিক ঔজ্জ্বল্য যা তাকে বাঁচিয়ে রাখে, সেটাই কিন্তু যুগ যুগান্ত পরে তাকে অবতার রূপে মানুষের কাছে প্রতিভাত করে। এখন আমরা এই পৌরাণিক মাতৃশক্তিদের একটু বিশদ আলোচনায় যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন ছিল ভারতীয় ঐতিহ্যের মাতৃশক্তিরা। প্রথমে আসছে অরুন্ধতী চরিত্রে। পুরাণ খ্যাত মেধাতিথির কন্যা এবং ব্রহ্মর্ষি বশিষ্ঠের পত্নী ছিলেন অরুন্ধতী দেবী। তার শিক্ষাগুরু ছিলেন সাবিত্রী দেবী। তিনি, পুরাণে বলা হচ্ছে, তিনি ছিলেন সৎ বিদ্যায় পারদর্শী এবং তিনি স্বামী বশিষ্ঠের সঙ্গ কখনো ত্যাগ করেননি। তিনি এতটাই তার কর্মসঙ্গিনী হয়ে উঠেছিলেন এবং জীবনে প্রতি মুহূর্তে তিনি তার স্বামীকে এতটাই তার জ্ঞান, তার ব্যক্তিত্ব সমস্ত কিছু দিয়ে প্রভাবিত করেছিলেন যে আমরা জানি, আমাদের মধ্যে একটি কিংবদন্তি প্রচলিত আছে যে সপ্তর্ষি মণ্ডলে বশিষ্ঠ ঋষির পাশে যে ছোট্ট তারাটি আছে সেটি হলেন অরুন্ধতী দেবী। আজ আমরা আধুনিক পৃথিবীতে, বিশ্বায়নের পৃথিবীতে এই পৌরাণিক চরিত্রগুলোর যতটা সম্ভব বৈজ্ঞানিক আলোচনা করতে আগ্রহী। এই যে অরুন্ধতী দেবীর কিংবদন্তিতে স্বামীর পাশে স্থান পাওয়া, পুরুষতান্ত্রিক সমাজে একজন নারী তার স্বামীর পাশে স্থান করে নিচ্ছে, ভারতীয় ঐতিহ্যে এই দৃষ্টান্ত কিন্তু রয়েছে। অর্থাৎ একজন নারী এবং একজন পুরুষের যৌথ জীবনে নারী যদি যথার্থ ভূমিকা গ্রহণ করতে পারে, তাহলে সে পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষণ, দর্শন সমস্ত কিছুতেই পাশে স্থান পেতেই পারে। এই শিক্ষাটি কিন্তু খুব যদি আমরা একেবারে বৈজ্ঞানিক নিরিখে বিচার করি, এই শিক্ষাটি কিন্তু আমরা অরুন্ধতী চরিত্র থেকে পাব। এরপরে আসছি পরবর্তী চরিত্রে অনুসূয়া। অনুসূয়া ছিলেন অত্রি ঋষির পত্নী। ঋষি অত্রির সাধন ও জীবন সমস্ত চর্যার মধ্যেই অনুসূয়া জড়িত ছিলেন এবং বহু বাধা বিপত্তি যা কিছু অত্রি ঋষির জীবনে ছিল তার সমস্তটাই কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে অনুসূয়া দেবী ভোগ করেছিলেন এবং তার জীবনে, ঋষির জীবনে একটা গভীর প্রভাব ফেলেছিলেন। ঠিক অরুন্ধতী দেবীর মতোই অনুসূয়া দেবীকেও আমরা দেখছি একেবারে নিজের ব্যক্তিত্ব, নিজের পাতিব্রাত্য, নিজের বিদ্যা সব কিছুর জোরে তিনি একটি যৌথ জীবনে একটি পুরুষ চরিত্রের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়েছিলেন এবং পৌরাণিক জগতে তার নামটি জনপ্রিয় হয়ে উঠেছিল, মানুষের শ্রুতিবাহিত হয়ে স্মৃতির মধ্যে। পরবর্তী চরিত্রে আসছি। পরবর্তী চরিত্রটি হলো সাবিত্রী চরিত্র। সাবিত্রীর বিবাহ হয় সত্যবানের সঙ্গে। সত্যবান ছিলেন স্বল্পায়ু। সাবিত্রী তার অবিচল পাতিব্রাত্যের জোরে স্বয়ং যমদূতের কাছ থেকে তার স্বামীর প্রাণটি ফিরিয়ে এনেছিলেন এবং স্বামীকে রক্ষা করেছিলেন। আমি আগেই বলেছি, ভারতীয় ঐতিহ্যে যৌথ পারিবারিক জীবনে একদিকে যেমন পুরুষ নারীকে রক্ষা করবে, অপরদিকে তেমনই কোনো বিশেষ পরিবেশে, বিশেষ পরিস্থিতিতে নারীও কিন্তু পুরুষকে রক্ষা করবে এবং নারীর পুরুষকে রক্ষা করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ব্যক্তিত্ব, তার শিক্ষা, তার পাতিব্রাত্য এবং তার নিষ্ঠা। এই বিষয়গুলি আমরা সাবিত্রী চরিত্রের মধ্যে দেখতে পাই। আমরা সহজ কথায় সাধারণত বলে থাকি তিনি এক সতী সাবিত্রী চরিত্র। হ্যাঁ, সাবিত্রী
শব্দটির মধ্যে যে সতীত্বের যে পরিচ্ছন্নতার যে ঐতিহ্যপূর্ণ পারিবারিক জীবনের জায়গাটি রয়েছে, যখন তার একান্ত পুরুষটি স্বল্পায়ু, তিনি এই মর্তভূমিতেই বসবাস করার জায়গায় নেই, তখন কিন্তু এগিয়ে এসছেন তার স্ত্রী। নিজের ক্ষমতা বলে তিনি তার স্বামীর প্রাণটি বাঁচিয়েছেন। এই জায়গা থেকে কিন্তু এটা পরিষ্কার যে সমাজ পৌরাণিক ভারতে পুরুষতান্ত্রিক ছিল কি নারীতান্ত্রিক ছিল সেটা বড় কথা নয়, কিন্তু নারী এবং পুরুষের যৌথ জীবনে তাদের উভয়ের প্রতি উভয়ের প্রেম বলুন, প্রভাব বলুন, সবটাই ছিল একেবারে সমান এবং সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী চরিত্রে আসি। মিথিলার রাজা রাজর্ষি জনকের কন্যা জানকী। জানকীর বিবাহ হয় আমরা সকলেই জানি রামায়ণ খ্যাত অযোধ্যার রাজা রামচন্দ্রের সাথে। লোকে কথায় বলে, একটি প্রবাদ প্রচলিত আছে যে কোনো মেয়ের নাম সীতা রেখো না, সে দুঃখিনী হয়, কারণ সীতা চরম দুঃখিনী। আজকে নারীবাদী যারা, তারা মনে করেন যে সত্যিই তো রাম অন্যায় করেছিলেন, তিনি সীতাকে তার প্রজাদের জন্য ত্যাগ করেছিলেন। আমরা একটু অন্যভাবে ভাবি। একজন মানুষ কখনো দুটো সত্তায় সমানভাবে সমকক্ষ এবং জনপ্রিয় হয়ে উঠতে পারেন না। রামায়ণে একজন রাজাকে, একজন আদর্শ রাজাকে চিত্রিত করা হয়েছে, যার নাম হচ্ছে রাম। এবার রাম একজন আদর্শ রাজা, যেখানে দেখানো হয়েছে যে রাজার রাজধর্মের কাছে অন্য সমস্ত ধর্মই গৌণ। সেখানে রাজার ব্যক্তিগত জীবন, আমাদের ভারতীয় ঐতিহ্যে প্রজারা হলেন রাজার সন্তান, প্রজাদের লালন পালন করা আদর্শ রাজার সর্বপ্রথম কর্তব্য, এবং সেই কর্তব্যের সঙ্গে যখন তার পারিবারিক জীবনের কোনো জায়গায় টানাপোড়েন তৈরি হয়, তখন আদর্শ রাজা কি করবে, সেই বিষয়টিকে এই রামায়ণে চিত্রিত করা হয়েছে। দেখা গেছে যে আদর্শ রাজা হিসাবে রাম প্রজাদের রঞ্জনের জন্য, প্রজাদের কথা রেখে তার স্ত্রীকে পরিত্যাগ করেছেন, নিজ পারিবারিক জীবনকে তিনি ত্যাগ করেছেন। এখানে নারীবাদী চিন্তাধারায় মনে আসে যে সীতা কোনো প্রতিবাদ করেননি, কারণ পুরুষ শাসিত সমাজে তার কোনো প্রতিবাদ করার জায়গা ছিল না। কিন্তু একটু অন্যভাবে ভাবুন তো, এমনও তো হতে পারে সীতা একজন আদর্শ মহিষীর কাজ করেছেন, একজন আদর্শ রাজাকে তার নিজ পথে সঠিকভাবে এগিয়ে দেওয়ার জন্য নিজে সরে দাঁড়িয়েছেন। একজন স্ত্রী যখন যৌথ জীবনে জায়ারূপে তার স্বামীকে সঠিক জায়গায় এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন তিনি নিজের স্থানটিকে মনে না রেখে যদি নারীর স্বামীর যথার্থ জীবন সঙ্গী হয়ে দাঁড়ান, ধর্মসঙ্গী হয়ে দাঁড়ান এবং কর্মসঙ্গী হতে চান, তাহলে আদর্শ রাজা রামের পত্নী সীতার কী করা উচিত ছিল। তাহলে আমার মনে হয় আপনারা আমার বিষয়টি বুঝতে পারবেন, আমার অভিষ্টটি বুঝতে পারবেন। সীতা ঠিক তাই করেছেন। রামায়ণে ঠিক সেই কাহিনীটাই বর্ণিত করা হয়েছে, যেটা সীতার সেই মুহূর্তে একজন আদর্শ রাজার জীবন সঙ্গী হিসাবে, কর্মসঙ্গী হিসাবে করার কথা ছিল। এবারে আসি দক্ষ প্রজাপতির কন্যা ভগবান শঙ্করের পত্নী সতী। দক্ষ যজ্ঞে শিব নিন্দা শুনে সতী তনু ত্যাগ করলেন। আপনারা ভাবুন, একটা নারী কতখানি তেজ, যে পিতার সঙ্গে তিনি বিবাদ করতে পারলেন না, অথচ স্বামীর নিন্দাও তিনি সহ্য করতে পারলেন না, নিদ তেজের বলে তিনি আত্মাহুতি দিলেন। এবং
তার পরবর্তী ঘটনাটাও আমরা সকলেই জানি যে শঙ্কর সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্যে মেতে উঠলেন, যার থেকে আজকে আমাদের 51 পীঠ তৈরি হলো। শঙ্করের পিছে পিছে স্বয়ং বিষ্ণু তার অস্ত্র নিয়ে চললেন এবং শঙ্কর প্রলয় নৃত্য করতে করতে যাচ্ছেন। বিষ্ণু একটি করে অঙ্গ কাটছেন, সেই অঙ্গ মর্তে পড়ছে, যেখানে পড়ছে একটি করে তীর্থক্ষেত্র তৈরি হচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে 51 পীঠ। মানছি এগুলো সবই হচ্ছে মিথ, এগুলো সবই হচ্ছে লোকপুরাণ, এগুলো গল্প, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু যখন কোনো গল্প তৈরি হয়, যখন সেই গল্প মানুষের স্মৃতি ও শ্রুতিবাহিত হয়ে কালস্রোতকে অবহেলা করে বহু যুগ ধরে এগিয়ে যায়, তখন সেই গল্পের তো একটা প্রয়োজনীয়তা আছেই, সমাজে এটা ধরে নিতে হবে। আর রবীন্দ্রনাথ তো বলেইছিলেন, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমোচ্ছবি। অর্থাৎ বৈষ্ণব কবি যখন রাধাকৃষ্ণের প্রেম লীলা লেখেন, তখন তো আসলে তিনি তার নিজের প্রেমিকাটির কথাই বলেন, নিজের জীবনের অভিজ্ঞতার কথাই বলেন। কোনো কাহিনী যখন সমাজে তৈরি হয়, তখন আসলে সমাজের মানুষের, সাধারণ মানুষের কথাই বলা হয়। হয়তো তাতে কিছু রূপকের আড়াল থাকে, হয়তো তাতে কিছু সংকেতের জাল বোনা হয়, কিন্তু আসল কাহিনীটা কিন্তু সমাজেরই কাহিনী, সমাজের মানুষেরই কাহিনী থাকে। তাহলে দেখুন, সতীর জন্য শঙ্করের যে যাতনা, তার চিত্র আমরা এখানে পাচ্ছি। এমন নয় যে সতী তার প্রতিনিন্দায় কাতর হয়ে তনুত্যাগ করলেন এবং উদাসীন হয়ে রইলেন তার স্বামী, তা কিন্তু নয়। স্বামী কিন্তু প্রলয় নৃত্যে মেতে উঠলেন এবং এটাই প্রমাণ করে যে ভারতীয় ঐতিহ্যে পুরুষ নারী যৌথ জীবনের ভারসাম্য কতটা শক্ত, এই বাঁধনবিহীন বাঁধন কতটা দৃঢ় হয়। এর পরবর্তী যে চরিত্রটি আমার শ্লোকে পেয়েছি সেটি হলো দ্রৌপদী। দ্রৌপদী ধ্রুপদ রাজের কন্যা, যজ্ঞ হতে উত্থিতা, যজ্ঞবেদী থেকে। তিনি পঞ্চবীর স্বামী গর্বিতা। রবীন্দ্রনাথ তাকে বলছেন রুদ্রা নারী। এহেন রুদ্রা নারী, এহেন পঞ্চবীর হওয়া সত্ত্বেও সভা মধ্যে তাকেও কিন্তু চরম যাতনা ভোগ করতে হয়েছিল। কৃষ্ণ সখা তাকে বস্ত্র জোগাড় না দিলে হয়তো সেদিন সত্যই অসম্মানের চূড়ান্ত হতো দ্রৌপদী। অসম্মান কিছু কম হয়নি। আমরা বলি যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতের এই চিত্রটি পরিষ্কার করে দিচ্ছে যে নারীর যাতনা ছিল সমাজে, নারীর জ্বালা ছিল সমাজে, অত্যাচারিত ছিল নারী সমাজ। কিন্তু এটাও ভেবে দেখুন, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের একজন ইন্ধন ছিলেন স্বয়ং দ্রৌপদী। যে চুলটি ধরে, যে কেশ আকর্ষণ করে দুঃশাসন তাকে টেনে এনেছিল, সেই কেশ তিনি কোনোদিন আর বাঁধেননি এবং ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে তাদের রক্তে, কৌরবের রক্তে তিনি বেনি বেঁধে নেবেন। সেই থেকেই কিন্তু, সেই দিন থেকেই কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা হয়েছিল। একজন নারী কিন্তু ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরোধিতার জন্য যে বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধ, তার ইন্ধন হিসেবে কাজ করেছেন। অর্থাৎ একটু লক্ষ্য করে দেখবেন, স্বর্গে তো বীরের অভাব ছিল না, তবে কেন মহিষাসুর মর্দিনী নারী হলেন? আসলে আধুনিকতার নিরিখে যদি আমরা বিচার করি, পুরুষ শক্তিধর হতে পারেন, কিন্তু নারী কূটনীতিটা ভালো পারেন। মনস্তত্ত্ব বলে নারী বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে পারেন। সেই জন্য দেখুন, লক্ষ্য করে, দ্রৌপদী সেদিন কিছু তার বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি, কিন্তু তিনি তার ভেতরে জমিয়ে রাখা যে ক্ষোভ, সেটা প্রকাশ করেছিলেন, যার জন্য দুর্যোধন মারা গেছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের পরাজয় হয়েছিল, শোচনীয় পরাজয় হয়েছিল।
দুর্যোধনের পরিণতির কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা বুঝব যে দ্রৌপদী কিভাবে তার প্রতি হওয়া অবিচারের প্রতিশোধ নিতে পেরেছিলেন। তো আমাদের নারী শক্তি কিন্তু শুধুমাত্র লালন করবে, পালন করবে এমন নয়। নারী শক্তির মধ্যে বুদ্ধিমত্তা, তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ, এ সবই কিন্তু আমরা পৌরাণিক চরিত্রে পাচ্ছি। শুধুমাত্র একটু বৈজ্ঞানিক, একটু যুক্তিনিষ্ঠ ব্যাখ্যার প্রয়োজন। এরপরে আমরা আসছি কন্নগী চরিত্রটিতে। পরবর্তী নারী চরিত্রটি হলো কন্নগী। তামিলনাড়ুর বঞ্জেননগরমে কন্নগীর মন্দির আছে এখনো। কন্নগীর স্বামীর নাম হলো কেবলম। মাধবী নামে এক বারাঙ্গনার প্রেমে পড়ে কেবলম তার সমস্ত সম্পত্তি, সমস্ত সম্মান হারান। তারপরে তিনি যখন বুঝতে পারেন যে এই মাধবী তার জীবনের ক্ষেত্রে শনি, তখন তিনি মাধবীকে ছেড়ে ফিরে আসেন কন্নগীর কাছে। কন্নগীর কাছে এসে তিনি নিজের ভুলের কথা জানান। কন্নগী তাকে ক্ষমা করেন এবং তারা মাদুরাই চলে যান। সেখানে গিয়ে তারা একটা সৎ জীবনযাপনের চেষ্টা করেন। সৎভাবেই জীবনযাপন করছিলেন তারা, কিন্তু হঠাৎ রাজরোষে পড়ে কেবলমকে চুরি করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। কন্নগী জানতেন কেবলমের কোনো অন্যায় নেই, তিনি যথার্থই সৎ, কিন্তু তাও তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। কন্নগী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি তার নিষ্ঠা ও জ্ঞানের প্রভাবে অগ্নিদেবতার সহায়তা গ্রহণ করেন। অগ্নিদেবতার সহায়তায় তিনি যে কাজটি করলেন তা হলো মাদুরাই শহরে সমস্ত সৎ মানুষ, শিশু, বৃদ্ধ, তাদের বাদ দিয়ে যারা অন্যায়কারী, যারা তার স্বামীর প্রতি অন্যায় আচরণ করেছে, তাদেরকে সমস্ত হত্যা করেন, পুড়িয়ে ফেলেন। মাদুরাই নগরী অগ্নিদগ্ধ হয়ে যায়। এই চরিত্রটির মধ্যে দিয়ে দেখুন একটি নারী তার স্বামীর প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করেছেন। একটি প্রতিবাদী নারী চরিত্র পৌরাণিক জগৎ থেকে উঠে আসছে। গার্গী। গার্গী কিন্তু পৌরাণিক চরিত্র নয়। গার্গী সত্যই ছিলেন, গার্গী একটি ঐতিহাসিক চরিত্র, প্রাচীন ভারতের একজন বিদুষী নারী। তাকে বলা হতো ব্রহ্মবাদিনী ঋষিকা। তিনি অসামান্য জ্ঞান অর্জন করেছিলেন, ব্রহ্ম জ্ঞান অর্জন করেছিলেন এবং রাজা জনকের যজ্ঞশালায় তিনি ব্রহ্মজ্ঞানী যাজ্ঞবল্ক্যের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি নিয়মিত বিভিন্ন ব্রহ্মজ্ঞানী মানুষদের সাথে তর্ক বিনিময়, দর্শন বিনিময়, মতাদর্শ বিনিময় করতেন। অর্থাৎ ভারতীয় প্রাচীন ঐতিহ্যে নারীর শিক্ষিত হওয়া, বিদুষী নারীর অবস্থান করা কোনো সংকটজনক ব্যাপার ছিল না। সেখানে আমরা অনেক এরকম চরিত্র পাই যারা কিন্তু যথেষ্ট বিদুষী ছিলেন, বিদ্যাকে তাদের জীবিকার মাধ্যম করেছিলেন, রাজসভার সদস্য ছিলেন, এমন বহু নারী প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছেন। কাজেই ভারতীয় ঐতিহ্যে নারী শুধুমাত্রই তার সংসার পালন করবেন এমন কিন্তু নয়। এমন কিছু নারীও আছেন যারা তাদের বিদ্যা, শিক্ষা, ব্যক্তিত্ব দ্বারা দেশের, সমাজের, রাজার কল্যাণ করবেন, এমন নারীও আছে। এরপরে রয়েছে মীরাবাই। মীরাবাই সম্পর্কে আমরা সকলেই জানি, এটি ঐতিহাসিক চরিত্র। 1600 শতকে ছিলেন রাজপুতানায় রাজা রত্নসিংহ, তার কন্যা ছিলেন মীরাবাই। মীরাবাইয়ের বিবাহ হয় রাজা ভোজের সঙ্গে। মীরাবাই ছিলেন কৃষ্ণের সাধিকা
এবং প্রচুর ভজন, মীরার ভজন আজও বাংলা তথা ভারতের সঙ্গীত জগতে বিশেষভাবে জনপ্রিয় এবং প্রচলিত। মীরাবাইয়ের যে জীবন দর্শন, অর্থাৎ তিনি তার সাধন জগতে যাকে তার ঈশ্বর, যাকে তার প্রাণনাথ বলে গ্রহণ করেছেন, তার জন্য তিনি সারা জীবন কাটিয়ে গেছেন। এবং রাজা ভোজ স্বল্পায়ু ছিলেন, তিনি মারা গেছিলেন। তার মৃত্যুর পরে রাজা ভোজের যে ভ্রাতা, তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি অনেক ক্ষেত্রেই মীরাবাইয়ের সাথে প্রথমে একটু অশালীন আচরণ করেছিলেন, তাকে ঠিকমতো মেনে নিতে পারেননি। কিন্তু মীরাবাইয়ের অসামান্য ব্যক্তিত্ব, তার জনপ্রিয়তা, তার সাধন প্রক্রিয়া তাকে কোনো কিছুতেই, তার জনপ্রিয়তাকে কোনো কিছুতেই রুখে রাখতে পারেনি। এবং মীরাবাই আজও আমাদের কাছে সেই একইভাবে জনপ্রিয় তার ভজনের জন্য। শুধুমাত্র সাধন ভজন নয়, মীরাবাইয়ের যে দর্শনটি ছিল, যে ভক্তি মার্গের যে দর্শন, তা কিন্তু আমাদের ভক্তি আন্দোলনের ক্ষেত্রে একটা পথিকৃত দর্শন। এবং সেই দর্শনের ক্ষেত্রে মীরাবাইয়ের নাম অনেক অবতারের সঙ্গে, অনেক ঐতিহাসিক মহামানবের সাথে একই আসনে উচ্চারিত হয় আজও। এর পরের চরিত্রটি হলো দুর্গাবতী চরিত্র। দুর্গাবতী ছিলেন গড়মণ্ডলের রানী। তার রাজা, তার স্বামী গড়মণ্ডলের যিনি রাজা, তাকে বলা হতো দলপতি। দলপতি শাহুর হঠাৎ মৃত্যু হয়। সে হঠাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই সময় বুঝে মুঘলরা আক্রমণ করেন গড়মণ্ডল। তখন রানী স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন এবং এক মুহূর্ত চিন্তা না করে তিনি তার রাজ্যকে রক্ষার জন্য অন্তঃপুর ত্যাগ করে বেরিয়ে আসেন যুদ্ধভূমিতে। তিনি হাতির পিঠে চড়ে যুদ্ধ করতেন এবং যুদ্ধে তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন। হাতির পিঠে চড়ে যুদ্ধ অসাধারণ নৈপুণ্যের সাথে তিনি পরিচালনা করেছিলেন। এবং যখন শেষ পর্যন্ত দেখা যায় বিশাল মুঘল বাহিনীর কাছে সামান্য গড়মণ্ডল যখন পরাজিত হচ্ছে, সেই সময় তিনি তার আত্মসম্মান রক্ষার জন্য নিজেই খড়গ দিয়ে নিজের মস্তক ছেদন করেছিলেন এবং আত্মাহুতি দিয়েছিলেন। অর্থাৎ না লড়ে একখণ্ড জমিও কিন্তু তিনি দেননি। বিশাল মুঘল বাহিনীর সামনে হয়তো তাদের পরাজয় ঘটেছে, কিন্তু অন্তঃপুরিকা হয়ে তিনি কিন্তু তার রাজধর্মকে ত্যাগ করেননি। যখন রাজার মৃত্যু ঘটেছে তখন তিনি অন্তঃপুর থেকে বেরিয়ে এসে রাজার সহধর্মিণীর মতো, যথার্থ সহধর্মিণীর মতো যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন। এবং যুদ্ধে যখন তিনি দেখেছেন পরাজয় আসন্ন, তখন তিনি নিজের সম্মান রক্ষার জন্য যথার্থ নারী হিসাবে নিজেকে আত্মবলিদান দিয়েছেন। এই চরিত্রটির মধ্যে দিয়ে আমরা একটা অসাধারণ ভারতীয় দর্শনের শিক্ষা পাই, যে পারিবারিক জীবনে, যে যৌথ জীবনে যখন আমার অর্ধসঙ্গিনী কোনো কারণে নিহত বা আহত, তখন তার কর্মের দিকে আমাকে এগিয়ে যেতেই হবে। এই শিক্ষা কিন্তু ভারতীয় নারীর ছিল। সেই শিক্ষাতেই রানী দুর্গাবতী কিন্তু এগিয়ে গিয়েছিলেন যুদ্ধের জন্য। এবং তিনি অসামান্য যুদ্ধ করেছিলেন, কিন্তু মুঘল বাহিনীর কাছে তিনি জয় পেতে পারেন না। সেটা বাস্তবিকভাবেই একটা কল্পনাপ্রসূত বলে মনে হয়। কারণ মুঘল বাহিনী ছিল তখন সারা ভারতে অনবদ্য এক বিশাল বাহিনী। সেখানে সামান্য গড়মণ্ডলের রানী কটাই বা সৈন্যদল, কতটুকুই বা সামর্থ্য, কিন্তু তাতে কিন্তু তিনি মানসিক বল হারাননি। তিনি তার স্বামীর সহধর্মিণী, সহকর্মিণীর কাজটি যথার্থভাবে সাধন করেছেন এবং সাথে সাথে নারীত্বের সম্মান রক্ষা করে নিজেকে আত্মাহুতি দিয়েছেন। এই যে আমরা আজকে 10টি ভারতীয় নারীর কথা আলোচনা করলাম, এই 10 জন ভারতীয় নারী আজকে আমাদের আধুনিক জীবনে কতখানি প্রাসঙ্গিক, প্রশ্ন আসবে এই কথা। এদের জীবন আজও কেন বয়ে এসেছে? পুরাণ, ইতিহাস, এগুলো
তো অনেক ইতিহাসই তো মুছে গেছে, তবে এই নারীদের কথা আজকে আমরা কেন বলছি? কারণ এদের যে কিছু বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বগুলি আজও আমাদের কাছে পাংতেও, আজও আমাদের জীবনের জন্য বিশেষ প্রয়োজনীয়। আজকের যারা আধুনিক নারী বাংলা তথা ভারতে, তাদের কাছে এদের জীবন দর্শন, এদের জীবন চর্যা যথার্থ অনুসরণ করার যোগ্য। আমি একটু গুছিয়ে বিষয়টিকে কতটুকুলি বিন্দুর মধ্যে নিয়ে এসে বললে আজকের নারীদের ক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধে হবে। প্রথমত, পারিবারিক জীবনের দুটি স্তম্ভ হলো নারী এবং পুরুষ। এটা ভারতীয় ঐতিহ্যে। একটি স্তম্ভ যদি কোনো কারণে কোনোভাবে বিচলিত হয়ে পড়ে, বা একটি স্তম্ভ যদি একেবারেই নিষ্ক্রিয় হয়ে যায়, তখন আরেকটি স্তম্ভকে দ্বিগুণ সক্রিয় হয়ে উঠতে হবে। সেই দ্বিগুণ সক্রিয় স্তম্ভ হলেন এই সব নারীদের মধ্যে অনেকেই। এই যে দর্শন, স্বামী স্ত্রীর যৌথ জীবনে একে অপরের সঙ্গে সমান ভারসাম্য নিয়ে জীবন ধারণ করা, একে অপরের কর্মকে, ধর্মকে, দর্শনকে গ্রহণ করা, এই জায়গা থেকেই কিন্তু এই নারীরা তাদের জীবনাদর্শকে তৈরি করেছেন। এবং আজকেও আমরা যদি ভারতীয় পারিবারিক আদর্শকে রাখতে চাই, ভারতের পারিবারিক জীবনের যে ঐতিহ্য, সেটাকে যদি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আজকের নারীর ক্ষেত্রেও এই প্রয়োজন, এই শিক্ষা, এই মতাদর্শের প্রয়োজন আছে। যখন আমি আমার পুরুষটির কাছ থেকে সমস্ত রকমের সিকিউরিটি পাচ্ছি, তখন কিন্তু এটা আমার ভেবে রাখা দরকার, কোনো এক সময় যদি তার সিকিউরিটির প্রয়োজন হয়, যদি তাকে কোনোভাবে সাহায্যের প্রয়োজন হয়, আমি কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত থাকব। শুধুমাত্র আমার সব রকম স্বাধীনতার অধিকার আছে, কিন্তু বিপদে আপদে আমার স্বামীর পাশে আমার দাঁড়ানোর কোনো কর্তব্য বোধ নেই, এ কিন্তু ভারতীয় ঐতিহ্য বলে না। আমি যেমন আমার স্বামীর সমস্ত চেতনার মধ্যে থাকব, তেমনি তার বিপদে, তার সমস্ত ক্রাইসিসের সময় আমিও কিন্তু তার চেতনাকে সমস্তভাবে প্রভাবিত করার চেষ্টা করব। এই জায়গা থেকেই কিন্তু এই নারীরা তাদের পুরুষদের সমস্ত বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং সেখানে থেকেই তারা বিখ্যাত হয়ে উঠেছেন। বিভিন্ন পুরাণে, কিংবদন্তিতে নিজেদের স্থান করে নিয়েছেন। চিরকালের মতো বশিষ্ঠের পাশে অরুন্ধতির মতো জলজল করছেন নক্ষত্র হয়ে। দ্বিতীয় বিন্দুতে আসি। ভারতীয় নারীর সবচেয়ে বড় অস্ত্র হলো তার ব্যক্তিত্ব, তার সাধনা, তার শিক্ষা, তার পাতিব্রত্য, তার নিষ্ঠা। বারবার পরিবার ভেঙে পরিবার গঠন করা ভারতের ঐতিহ্য নয়। ভারতের একটি পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, একজন পুরুষকে সুষ্ঠুভাবে তার কর্মে এগিয়ে দেওয়া, সংসারের পরবর্তী প্রজন্মকে সুষ্ঠুভাবে সঠিক জীবনের পথে এগিয়ে দেওয়া, সমস্ত পরিবারের মানসিকতাকে সদর্থকতার দিকে নিয়ে যাওয়া নারীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্যটা রক্ষা করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে তার ধৈর্য, তার নিষ্ঠা, তার ত্যাগ, তার ব্যক্তিত্বের। এই নারীদের মধ্যে আমরা সেই বিষয়টি দেখতে পেয়েছি। কর্ণগীর স্বামী তো রূপমুগ্ধ হয়ে বারাঙ্গনার সাথে চলে গেছিলেন। যেদিন তিনি বুঝলেন যে তিনি অন্যায় করেছেন, তিনি ভুল করেছেন, তিনি কর্ণগীর কাছে এসে ক্ষমা প্রার্থী হলেন, তার ভুল তিনি স্বীকার করলেন। সঙ্গে সঙ্গে কিন্তু কর্ণগী তাকে ক্ষমা করলেন, তাকে সদর্থক জীবনের পথে এগিয়ে দিলেন। এবং যখন সেই সদর্থক জীবন সাধারণ আর পাঁচটা মানুষের কাছে হিংসার জায়গায় চলে গেল এবং তারা সঠিকভাবে জীবনযাপন করতে পারলেন না, সৎ জীবনে এসেও তার স্বামী মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন, তখন কিন্তু কর্ণগী জ্বলে উঠলেন
প্রতিবাদের আগুনে, এবং তিনি সমস্ত মাদুরাই নগরীর অন্যায়কে ধ্বংস করে দিলেন। এইভাবেই কিন্তু একজন নারী সমাজের প্রতি প্রতিবাদ করলেন। হয়তো তার স্বামী ফিরে আসবে না, কিন্তু দ্বিতীয়বার সমাজের এই অন্যায়কারীরা যখন অন্যায় করতে আসবে, ইতিহাসে কথা ভেবে তারা একবার অন্তত ভাববে যে কর্ণগী এই কাজটি করেছিলেন, আজকের কোনো নারীও এই কাজটি করতে পারেন। এই যে আদর্শ প্রতিষ্ঠা, এই যে আমার পরিবারের জন্য, পরিবারের প্রতি হওয়া অন্যায়ের জন্য নারীর প্রতিবাদ মুখর হয়ে ওঠা, এটা কিন্তু ভারতীয় ঐতিহ্যের মধ্যে রয়েছে। তৃতীয় বিন্দু, শাস্ত্র শিক্ষিত ব্রহ্মজ্ঞানী ভারতীয় নারী কোনো অংশেই কিন্তু পুরুষদের থেকে হীন বলে বিবেচিত হননি কোনো শাস্ত্রে, কোনো পুরাণে। ভারতে পুরুষতন্ত্র ছিল না নারীতন্ত্র ছিল সে তর্ক আলাদা, কিন্তু ভারতে নারীর শিক্ষিত হওয়া, বিদুষী হয়ে ওঠা, তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়া, রাজসভায় অবতীর্ণ হওয়া, রাজসভাসদ হিসাবে জীবিকা নির্বাহ করার প্রচুর দৃষ্টান্ত ভারতীয় পুরাণে রয়েছে, যার অন্যতম একজনের কথা আজকে আমরা জেনেছি, তিনি হলেন গার্গী। চতুর্থ বিন্দু, নারীকে হয়ে উঠতে হবে তার পারিবারিক জীবনে তার একান্ত পুরুষটি শুধু জীবন সঙ্গিনী নয়, তার ধর্ম সঙ্গিনী, তার দর্শন সঙ্গিনী এবং তার কর্ম সঙ্গিনী, যেটি আমরা দুর্গাবতী চরিত্রের মধ্যে পাচ্ছি। যখন কোনো কারণে আমার পুরুষটি তার সঠিক কর্তব্য থেকে বিরত হয়েছেন, সে কারণটি তার মৃত্যুও হতে পারে, কিন্তু নারী যতক্ষণ তার প্রাণ আছে তিনি পরিবার রক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, রাজত্ব রক্ষার জন্য স্বামীর কর্তব্যটুকু নিঃশেষে সম্পাদন করে যাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু ভারতীয় ঐতিহ্যে রয়েছে। ভারতীয় নারী শক্তি সবসময় পারিবারিক জীবনে, যৌথ জীবনে একে অপরে পুরুষের শুধু জীবন সঙ্গী নয়, কর্মসঙ্গী হিসাবেও প্রতিভাত হয়েছেন, যার কথা আমরা দুর্গাবতীর মধ্যে পেয়েছি। আমার মনে হয় এই চারটি বিন্দুতে আজকে আমরা 10 জন নারীকে বিশ্লেষিত করতে পারি, এবং এই চারটি বিন্দু যদি আজকের নারীদের মধ্যে আমরা রক্ষা করতে পারি, ভেতরে নিজেদের সেইভাবে তৈরি করতে পারি, তাহলে হয়তো ভারতীয় নারী যথার্থ ঐতিহ্য মেনে আধুনিক সভ্যতার সাথে সামঞ্জস্য বজায় রেখে একটি সুষ্ঠু সদর্থক ভারতীয় সংস্কৃতি তৈরি করতে সঠিকভাবে সমর্থ হবে। নমস্কার।